মাসে হাজার হাজার ভিডিও হবে, হাজার হাজার ভিডিও মাসে যাবে, এখানে একটা ভিডিও সম্পূর্ণ করে ব্যবসা আইছে বলে আছে মনে মানুষ দেখাবে এটা বাংলা ভাষা দুইটা বইটা যার বিষয় কাম এই নম্বর দিতে আসু করতে নম্বর দিতে এটা নম্বর দিতে না আর পাকিস্তানি এখন নম্বর নেই না ভিডিও হলো এই যে আমাদের এই যে মহামান্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে আপনি একদম তো আমাদের আজকে টপিক হচ্ছে সালফেটের ভিতরে আবার একটু ভাঙতে হবে। দেখি এটা একটু হইছিল আমাদের এলাকায় যাই বলি পোলারাইজেশন জিনিসটা কি দেখো ভাই, এটা ইংরেজিতে তোমার বলা হয় পোলারাইজেশন। এখন জানা এটা বলা হচ্ছে পোলারাইজেশন দ্বারা আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ করা হয়। এইটা আমার কেমন কথা যে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, আয়নিক যৌগ আবার কিভাবে সমযোজী বৈশিষ্ট্য দেখাতে পারে। ওকে, তো আমরা তো মোটামুটি 9-10 থাকতে পড়ছিলাম আয়নিক যৌগ আয়নিক বৈশিষ্ট্য দেখাবে, সমযোজী যৌগ সমযোজী বৈশিষ্ট্য দেখাবে, এরকম জিনিসগুলি আমরা পড়ছিলাম। কিন্তু এই আয়নিক যৌগ সমযোজী যৌগ এগুলো পুরোপুরি হচ্ছে যে আলটিমেটলি জাস্ট ভাউতাবাজি ছাড়া আর কিছু না। এর কারণ কি, কোনো যৌগই 100% আয়নিক হতে পারে না, কোনো যৌগই 100% সমযোজী হতে পারে না। দুনিয়াতে যত যৌগ আছে সবার বৈশিষ্ট্য আয়নিক আর সমযোজীর মাঝামাঝি থাকবে। 100% আয়নিক বলে কিছু নাই, 100% সমযোজী বলে কিছু নাই। যে কোনো আয়নিক যৌগের মধ্যে আয়নিক বৈশিষ্ট্যও আছে, আবার কি সমযোজী বৈশিষ্ট্যও থাকবে। যেমন দেখো আমাদের সবচেয়ে পরিচিত আয়নিক যৌগ কোনটা, সবচেয়ে পরিচিত সোডিয়াম ক্লোরাইড। ওকে, এই সোডিয়াম ক্লোরাইড যৌগ কিন্তু 100% আয়নিক না, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে মাত্র 75% আয়নিক। সোডিয়াম ক্লোরাইডের মধ্যেও 25% সমযোজী বৈশিষ্ট্য বিদ্যমান। আচ্ছা, তাহলে এই আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য মানে একটা আয়নিক যৌগ কম সমযোজী বৈশিষ্ট্য দেখাবে নাকি অধিক সমযোজী বৈশিষ্ট্য দেখাবে, সেটা আমরা যে কনসেপ্টটা দিয়ে হচ্ছে যে নির্ধারণ করি তাকে আমরা কি বলি, পোলারায়ন বা ইংরেজিতে বলে পোলারাইজেশন। আচ্ছা, তাহলে বলো পোলারায়ন কনসেপ্টটা কোন ধরনের যৌগের জন্য প্রযোজ্য? আয়নিক যৌগের জন্য। আয়নিক যৌগের কোন বৈশিষ্ট্য প্রকাশ করবে? সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ করবে। আচ্ছা, এবার চলো আমরা একটু এই ডায়াগ্রামটা বুঝি, তারপর আমরা সংজ্ঞাটা দিচ্ছি। মনে করো যে কোনো আয়নিক যৌগে, ধরো একটা যে কোনো আয়নিক যৌগ আমরা নিলাম XY, নিলাম। তাহলে XY কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো? X প্লাস পাবো, আর কি পাবো? Y মাইনাস পাবো। তাহলে একটা ক্যাটায়ন পাবো, একটা অ্যানায়ন পাবো। আচ্ছা, এখন লক্ষ্য করো যদি XY একটা 100% আয়নিক যৌগ হইতো তাহলে এই X প্লাসের যেটা হচ্ছে আমাদের X প্লাস, এটা হচ্ছে আমাদের ক্যাটায়ন, এই X প্লাসের ইলেকট্রনগুলো এরকম বৃত্তাকার ভাবে অবস্থান করবে। মানে ক্যাটায়নের যে ইলেকট্রন মেঘ আছে এটা কোন শেপের হবে? সার্কুলার শেপ হবে। সিমিলারলি আমাদের যে অ্যানায়ন আছে Y মাইনাস, এইটার যে ইলেকট্রন মেঘ আছে বা ইলেকট্রন ক্লাউড আছে এটা এরকম সার্কুলার শেপের হবে, আইডিয়াল সার্কুলার শেপ। যদি XY কি হইতো? 100% আয়নিক যৌগ হইতো। কিন্তু আমি তো কিছুক্ষণ আগে বললাম যে কোনো যৌগ 100% আয়নিক হয় না। এখন ধরো তুমি কি করলা,
তুমি একটা ছোট আকারের ক্যাটায়নকে দেখো, তুমি যদি একটা ছোট আকারের ক্যাটায়নকে তুমি যদি একটা বড় আকারের অ্যানায়নের কাছাকাছি নিয়ে আসো, তাহলে কি ঘটবে? দেখো কি ঘটবে, এটা তো ক্যাটায়ন, তাহলে ক্যাটায়নের মধ্যে কি থাকবে? ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকবে, ইলেকট্রন ঘাটতি থাকবে। ওকে, আর এটা তো হচ্ছে অ্যানায়ন, এই অ্যানায়নের মধ্যে কি ইলেকট্রনের আধিক্য থাকবে। তাহলে আমি যদি এই ছোট ক্যাটায়নটাকে আমি যদি এই বড় অ্যানায়নটার কাছাকাছি নিয়ে আসি, তখন এই ক্যাটায়নটা ইলেকট্রন ঘাটতি থাকার কারণে সে কি করবে? এই অ্যানায়নের ইলেকট্রন মেঘকে বা অ্যানায়নের ইলেকট্রন গুলাকে তীব্রভাবে নিজের দিকে কি করবে? আকর্ষণ করবে। ওকে, তাহলে একটা ছোট ক্যাটায়নকে যদি একটা বড় আকারের অ্যানায়নের নিকটবর্তী আনা হয়, মানে কাছে নিয়ে আসা হয়, তখন এই ক্যাটায়নটা কি করবে? অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকে নিজের দিকে তীব্রভাবে আকর্ষণ করবে। বড় আয়নায়ন মানে কি? বড় পরমাণু? হ্যাঁ, বড় পরমাণু, বড় অ্যানায়ন। ওকে, ব্যাপারটা বেতন কি? মনে করো আমি একটা শার্ট পরে আছি এরকম, ঠিক আছে, হুডি পরে আছে। এখন আমার হুডির একটা প্রপার শেপ আছে। এখন যদি কেউ আমার হুডি ধরে ব্যাপারটা টানাটানি শুরু করে, তাহলে কি হবে? আমার হুডি কি নরমাল শেপে থাকবে নাকি হুডির শেপে বিকৃতি হবে? বলো। অবশ্যই বিকৃতি হবে হুডির শেপে, ঠিক আছে। তাহলে এখন ক্যাটায়ন যদি অ্যানায়নের ইলেকট্রনকে ধরে এরকম টানাটানি শুরু করে, তাহলে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড কি আর এরকম সার্কুলার থাকতে পারবে না? তখন এই অ্যানায়নের ইলেকট্রন মেঘ এটা কিন্তু কিছুটা বিকৃত হয়ে যাবে। তাহলে প্রাথমিক অবস্থায় শেপটা কেমন? এরকম সার্কুলার, এরকম সার্কুলার। কিন্তু বিকৃত অবস্থায় শেপটা কেমন হবে বলো? বিকৃত অবস্থায় শেপটা হবে এমন। এটা হচ্ছে বিকৃত অবস্থায় অ্যানায়নের ইলেকট্রন বেগ। তাহলে আদর্শ আয়নিক যৌগ হইলে অ্যানায়নের শেপটা কেমন হইতো? সার্কুলার শেপ হইতো। যেহেতু এখন ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রন ধরে টানাটানি করতেছে, তাহলে অ্যানায়নের ইলেকট্রন বেগটা বিকৃত হয়ে এরকম হয়ে যাবে, এরকম শেপ হয়ে যাবে। এই যে তোমার ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন বেগের যে বিকৃতিটা ঘটতেছে, এটা কি আমরা একটা টেকনিক্যাল টার্ম হিসেবে নাম দিচ্ছি, সেটা কি? পোলারায়ন। মানে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন বেগের যে বিকৃতি তাকে কি বলে? পোলারায়ন। এক লাইনের সংজ্ঞা। হ্যাঁ, তোমাদের বইতে অনেক বড় করে সংজ্ঞা লেখা আছে, এত বড় সংজ্ঞা লেখার কোনো প্রয়োজন নেই। তুমি জাস্ট এক লাইনের সংজ্ঞা লিখবা, পোলারায়নের সংজ্ঞা লিখবা, যে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন বেগের বিকৃতিকে কি বলে? পোলারায়ন বলে। আচ্ছা, ওকে। তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা এই পৃষ্ঠা যা যা আছে একটু লিখে ফেলো। হ্যাঁ, চিত্র তো আঁকতে হবে, একটু লিখো, একটু লিখে ফেলো। সবসময় বড় আয়নায়নই হবে। মানে আদর্শ অবস্থা হচ্ছে ক্যাটায়ন ছোট আর অ্যানায়ন বড়, এটা হচ্ছে আদর্শ অবস্থা।
আচ্ছা তাহলে এটুকু আমাদের লেখা হয়েছে। এখন চলো আমরা নেক্সট পেজে যাই। চলো এইবার আমরা দেখব যে পোলার আয়ন যদি বাড়ে তাহলে কি কি ঘটনা ঘটবে। সো এখানে মোট 6টা পয়েন্ট লেখা আছে। এই 6টা পয়েন্ট আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। দেখো নাম্বার 1, পোলার আয়ন বাড়লে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায়। নাম্বার 1 পয়েন্ট কি? পোলার আয়ন বাড়লে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায়। আচ্ছা দেখো সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাওয়া মানে কি বলতো? আয়নিক বৈশিষ্ট্য কমে যাওয়া না, এভাবে তো বলা যায়। সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাওয়া আর আয়নিক বৈশিষ্ট্য কমে যাওয়া কিন্তু একই কথা। ওকে, আবার আমরা জানি যে সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক কি হয়ে থাকে? কম হয়ে থাকে। তাহলে সমযোজী বৈশিষ্ট্য যদি বৃদ্ধি পায় কোনো আয়নিক যৌগে তাহলে তার গলনাঙ্ক কমে যাবে, গলনাঙ্ক হ্রাস পাবে। এবার 3 নম্বর আসো। আমরা জানি সমযোজী যৌগগুলো পানিতে কম পরিমাণে দ্রবীভূত হয়। তাহলে সমযোজী বৈশিষ্ট্য বাড়লে পানিতে দ্রবণীয়তা কমে যাবে। এরপরে আসো তাপ সহতা কমে। তাপ সহতা মানে কি? তাপ সহতা মানে তাপ সহ্য করার ক্ষমতা। তাপ সহতা আর গলনাঙ্ক একই জিনিস। ওকে, গলনাঙ্ক কমা মানে তাপ সহতা কমা, আর গলনাঙ্ক বাড়া মানে তাপ সহতা বেড়ে যাওয়া। এরপর দেখো যৌগ বর্ণযুক্ত হয়। যে সমস্ত যৌগে পোলার আয়ন বেশি ঘটে ওই যৌগগুলো কালারফুল হয়ে থাকে। সেগুলোর ব্যাখ্যা আমরা দিব পরে যে কেন যৌগগুলো কালারফুল হয়। এরপরে দেখো যৌগের স্থায়িত্ব কমে যায়। তাহলে পোলার আয়ন বাড়লে কি? যৌগের স্থায়িত্ব কমে যায়। তাহলে কয়টা পয়েন্ট? 6টা পয়েন্ট। তাহলে পোলার আয়ন বাড়লে কি ঘটে বলো? পোলার আয়ন বাড়লে সমযোজী বৈশিষ্ট্য বাড়ে, গলনাঙ্ক কমে, পানিতে দ্রবণীয়তা কমে, তাপ সহতা কমে, যৌগ কালারফুল হবে, আর যৌগের স্থায়িত্ব বা স্টেবিলিটি কমে যায়। তো 6টা পয়েন্ট ভাবে মুখস্থ করে ফেলতে। হ্যাঁ লিখো আগে, তারপরে মুখস্থ করবা। খাতা পেয়েছি মহাজুল ইসলাম, নিয়ে যাও। তোমার খাতা মনে হয় ইচ্ছে করে রেখে গেছো? তুমি খাতা নিচ্ছ না কেন? বারবিকিউ পার্টি করবে নাকি? আপনি করাবেন আয়োজন নাই? আপনি আজ বাচ্চা দিবেন মায়ামুলদের আয়োজন আছে? কি সবাই ভাই তাই আজ তো করার সময় আছে। মারা গেছে 20 দিন আগে এসব করে আসছে। মারা গেছে 1 মাস আগে, এখন আসছে সব করে বসে বসে। প্রোগ্রাম নাই তোমাদের? সুস্থ মানুষ
অন্ধবিশ্বাস বাংলাদেশের আপনি করেন আমরা আছি একটা এখন আর কি প্রোগ্রাম করবো এখন এগুলো প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করতে হয় 2 দিন আগে থেকে কয়লা জোগাড় করতে হবে তো চুলা আনতে হবে দোকান থেকে কিনে আনেন তাহলে সমস্যা নেই তারপরে হচ্ছে মুরগি মেরিনেশন আছে মেরিনেশন করতে লাগবে পুরো 2 দিন একদিন সন্ধ্যায় দিবা সন্ধ্যায় সেকেন্ডই করে না বাজার করতে লাগবে 3 ঘন্টা কত কি লাগে জানো বারগুলি নিতে করছো আজ কখনো তাহলে জাফরকে পাঠাই ব্যয় করছিলাম তো গ্রামে একদিন করছিলাম তাই অনেক প্যারা আর পোলাপান এই সমস্ত আয়োজনের সবচেয়ে ঝামেলা যেগুলো টাকা পয়সা নেই টাকাই দিতে চায় না পোলাপান খুদে খুদে টাকা নিতে হয় 10 টাকা দে টাকা দে টাকা দে টাকা দে টাকা দে আমরা এখানে আপনার দোস্ত না আপনি শিক্ষক আমরা স্টুডেন্ট চলো ছোট ভাই তাহলে বুঝছি ভাই ছোট পয়েন্ট ওকে এখন চলো নেক্সট ভাই থামে দেখো এবার মনে করো শোনো এবার মনে করো তোমাকে এই কথা বলো প্লিজ ধরো তোমাকে 4-5টা আয়নিক যৌগ দিল 4-5টা আয়নিক যৌগ দিয়ে তোমাকে যদি বলে যে কোন যৌগটাতে সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি হবে এটা তুমি এখন কেমনে বলবো কোনো আয়নিক যৌগের সংকেত দেখে তো তুমি ওটা বলতে পারবে না যে এই যৌগটার সমযোজী বৈশিষ্ট্য বেশি বা এই যৌগটার সমযোজী বৈশিষ্ট্য কম তো আমাদের এই আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য বের করার জন্য মানে সমযোজী বৈশিষ্ট্য কম হবে নাকি বেশি হবে এটা বের করার জন্য একজন বিজ্ঞানী ছিলেন ওনার নাম ছিল ফাজান উনি পোল্যান্ডের একজন বিজ্ঞানী ছিলেন পোল্যান্ডের একজন কেমিস্ট উনি হচ্ছে সর্বপ্রথম এই আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যগুলো বের করার জন্য কতগুলো রুল দেন যেগুলোকে ফাজানের নীতি বলা হয় তাহলে ফাজানের নীতি দিয়ে মূলত কোনো একটা আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্যের পরিমাণটা কি নির্ধারণ করা হয় দেখো আয়নিক যৌগে পোলার আয়নের পরিমাণ ফাজানের নীতি দিয়ে নির্ধারিত হয় তাহলে কার নীতি ফাজানের নীতি ওকে তো ওনার বেসিক্যালি পুরো নাম ছিল কাজিমির ফায়ান কাজিমির ফায়ান তো আমরা ইংরেজিতে উচ্চারণ করি হচ্ছে ফায়ান আর বাংলাতে আমরা উচ্চারণ করি হচ্ছে ফাজান ওকে আচ্ছা সো এখানে তুমি চাইলে এটাকে দন্তজ দলি লিখছি আমরা এটা ছিল বর্গীয় জ দিয়ে লিখতে পারো কোনো সমস্যা নেই ওকে চলো এবার আমরা একটু ফাজানের নিয়মগুলো দেখি মোট 5টা রুলস আছে 5টা রুল আমাদের ভালোভাবে পড়তে হবে চলো রুল নাম্বার 1 রুল নাম্বার 1 কি বলছে দেখো ক্যাটায়নের আকার ছোট হলে পোলার আয়ন বেশি হয় ক্যাটায়নের আকার ছোট হলে পোলার আয়ন বেশি হয় আচ্ছা ধরো আমি তোমাকে 5টা যৌগ দিলাম লিথিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড রুবিডিয়াম ক্লোরাইড সিজিয়াম ক্লোরাইড 5টা যৌগ দিলাম দিয়ে আমি বললাম যে কার সমযোজী বৈশিষ্ট্য বেশি এটা হচ্ছে আমাদের কোশ্চেন তাহলে তোমাকে এরকম 5টা আয়নিক যৌগ দিবে দিয়ে বলবে কি কার সমযোজী বৈশিষ্ট্য বেশি বা এরকম কোশ্চেন করতে পারে কার আয়নিক বৈশিষ্ট্য বেশি এরকম কোশ্চেন করতে পারে কার গলনাঙ্ক কম কার পানিতে দ্রবণীয়তা বেশি কার স্থায়িত্ব কম নানান রকম কোশ্চেন এখান থেকে করতে পারে ওকে আচ্ছা সো এই টাইপের কোশ্চেনগুলো তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা তোমার যেটা প্রথম কাজ তুমি যেটা করবা তুমি সবগুলো যোগের মধ্যে দেখবা কোন আয়নটা কমন ক্যাটায়ন কমন নাকি অ্যানায়ন কমন বলো তো এখানে কোন আয়নটা কমন সবগুলোর মধ্যে Cl- যে আয়নটা আছে সেটা সবগুলো যোগের মধ্যে কি সেম কমন
তাহলে যেটা কমন আয়ন তুমি এটাকে প্রথমে বাদ দিয়ে দিবা, এটা নিয়ে তোমার কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই, এটা বাদ। কমন আয়ন নিয়ে আমাদের কোনো টেনশন নেই। তাহলে Cl কে আমরা আউট করে দিলাম। তাহলে এটাকে আউট করলে আমাদের ক্যাটায়নগুলো কি কি থাকে? লিথিয়াম প্লাস থাকে, সোডিয়াম প্লাস থাকে, পটাশিয়াম প্লাস থাকে, রুবিডিয়াম প্লাস থাকে, আর কি থাকে? সিজিয়াম প্লাস। আচ্ছা, এবার তুমি রুলটা একটু পড়ো তো, কি বলছে? ক্যাটায়নের আকার ছোট হলে পোলার আয়ন বেশি। বলো তো কোন ক্যাটায়নটা এখানে আকারে সবচেয়ে ছোট? লিথিয়াম প্লাস। তাহলে লিথিয়াম আয়ন সাইজ এখানে সবচেয়ে ছোট। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি লিথিয়াম ক্লোরাইড যৌগে পোলার আয়ন সবচেয়ে বেশি ঘটে। তাহলে লিথিয়াম ক্লোরাইড যৌগের সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি হবে, লিথিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক সবচেয়ে কম হবে, লিথিয়াম ক্লোরাইডের পানিতে দ্রবণীয়তা কম হবে, লিথিয়াম ক্লোরাইডের স্থায়িত্ব সবচেয়ে কম হবে। তাহলে কার সমযোজী বৈশিষ্ট্য বেশি? আনসার কি হবে? লিথিয়াম ক্লোরাইড। আচ্ছা, যদি তোমাকে এরকম কোশ্চেন করতো, কার আয়নিক বৈশিষ্ট্য বেশি? বলো তো সাইম, কার আয়নিক বৈশিষ্ট্য বেশি? হ্যাঁ, তাহলে কার সমযোজী বৈশিষ্ট্য কম? চিন্তা করে বলছি। হ্যাঁ, সিজিয়াম ক্লোরাইড। দেখো, লিথিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি আর সিজিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে কম। এর মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে সিজিয়াম ক্লোরাইডের আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশি। এর উত্তর হবে সিজিয়াম ক্লোরাইড। হ্যাঁ, প্রথমে তুমি কমন আয়নটাকে আউট করে দিবা, তারপরে বাকিগুলো নিয়ে কাজ করবা। বলো তো নাফিস, কার পানিতে দ্রবণীয়তা এখানে সবচেয়ে বেশি? সিজিয়াম ক্লোরাইড। কারণ আমরা কি করছি? সমযোজী বৈশিষ্ট্য যার বেশি হয় পানিতে দ্রবণীয়তা তার কম হয়, আর আয়নিক বৈশিষ্ট্য যার বেশি হয় পানিতে দ্রবণীয়তা তার বেশি হয়। উত্তর হবে সিজিয়াম ক্লোরাইড। কিন্তু নানান ভাবে তোমাকে কোশ্চেন করতে পারে, এই একটা জায়গা থেকে অনেকগুলো কোশ্চেন হইতে পারে, বুঝলি? আচ্ছা, তাহলে ক্লিয়ার হলো রুল নাম্বার 1? রুল নাম্বার 1 ক্লিয়ার। চলো আরেকটা আমরা প্র্যাকটিস করি রুল নাম্বার 1 এ। বলি করি ভাই আপনাকে 1 মিনিট নিরাপত্তা পালন করতে বলতেছি শোক হিসেবে। ভাই আমরা তো শোকাও তো আগে থেকে ভাই 20 দিন আগে মারা গেছে, আমরা আজকে শোক পালন করব। তুমি কি বিএনপি করো নাকি? বিএনপি সাপোর্টার? না না না, আমি বাংলাদেশ শিশুলীগ করব। ভাই কি শিশুলীগ বাচ্চাদের কি দেখো? শিশু মুক্তিযোদ্ধা সাপোর্টার, শিশু মুক্তিযোদ্ধা করছিলাম আমি তো কিছুদিন থেকে কিছুদিন ছাত্রলীগের রাজনীতি করছিলাম ক্যাম্পাসে। ভাই কি ভাই পদ পাইছিলেন কোন? হ্যাঁ, একটা পদ পাইছিলাম, এগুলো না ছোটখাটো পদ। কর্মী ছিল না আরো বেশি? কর্মী নাকি আরো বেশি? আমি ছিলাম অর্থ সম্পাদক। আইফোন দিলেন নাই কিছু? টাকা টাকা সরান নাই? ভাই কামাইছেন কত? ব্যাট সরান নাই কামাইছি, কিছু? এটা তো তোমরা বলা যাবে না। সরান নাই কিছু? ওই যে কামাইছি ওগুলো দিয়ে চিল করেই শেষ হলো। ভাই ভাই দুই বেলা কাচ্চি গেলেই শেষ। ভাই কয় ডিজিট কামাইছে? মানে কয় ডিজিট কামাইছে এটা তো কয় ডিজিটই ধরো 4 ডিজিট। প্রতিদিন নাকি মাসে? হ্যাঁ, প্রতিদিন নাকি মাসে? এগুলো মাসিক হিসাবে, এগুলো দিন হিসাবে।
অর্থ সম্পাদক হয়ে দেখছে যে টাকা পয়সা কি পরিমাণ নাড়াচাড়া হয় ভাই ভাই আপনি চাঁদা দিতে পারেন নাই চাঁদাবাজি করবেন বারবিকিউর জন্য চাঁদাবাজি নেবেন। সবচেয়ে বেশি টাকা নাড়াচাড়া হয় হচ্ছে হলের ডাইনিং এ। ডাইনিং এ মানে ডাইনিং ম্যানেজাররা থাকে, তো ডাইনিং ম্যানেজারকে হচ্ছে যে হল থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয় ছাত্রদেরকে খাওয়ানোর জন্য। মানে ডাইনিং ম্যানেজার প্রত্যেকদিন সকালে বাজারে যাবে, যা বাজার করবে ওগুলা দিয়ে দুপুরে রাত্রে বেলা খাওয়া দাওয়া হবে। তো আমি দেখতাম যে কি রে ভাই ডাইনিং ম্যানেজার এগুলো দেখেছি 3 মাসের মধ্যে বাইক কিনে ফেলছে, মানে কি ঠিক আছে, মানে ডাইনিং থেকে টাকা সরিয়ে সরিয়ে এই কাজগুলো করতো তারা। আর আমাদেরকে খাওয়াইতো কি মুরগির এর হাড্ডি, সামনে এক টুকরা পিস। তোমরা বাসায় যে আলু খাও এটা তো অনেক বড় পিস, আর আমাদের এইটুকু পিস আলু, ঠিক আছে। আর মুরগির যে অংশগুলোতে মাংস সবচেয়ে কম থাকে ওগুলো আমাদেরকে দেওয়া হইতো। আপনাদের ডাইলেট বানিয়ে খাবার পাই না হ্যাঁ সেম। কত করে রাখতো? কত করে রাখতো? ওই ডাল দিয়ে তুমি মুখও দিতে পারবা। কত করে রাখতো? কি এই মুরগির টুকরা রাখতো। আমাদের খাবারের দাম ছিল আমার দৈনিক 80 টাকা আমাদের খরচ। मैं एक बार सीयू থেকে গেছিলাম তো মুরগি অর্ডার দিছে, আমাকে মুরগির পুটকি দিছিল, মুখের সাথে লাগাম না, রিপিট করে দিছিল, এটা কি শব্দ উচ্চারণ করতে রিপিট করে দিছিল, তারপরে স্বাধীনভাবে বলো, ঠিক আছে। ক্লাসরুমের তো পরিবেশ নষ্ট করে দিচ্ছি। যাই হোক চলো, এই জাফর কাইলে রিটার্ন করে দিছি। এটা ভিডিও গেম হ্যাঁ অবশ্যই অবশ্যই সবাইকে ডাইনিং টেবিল দেওয়া হবে, ডাইনিং টেবিলে খাবার দেওয়া হবে না। আমরা আসলে নিজে আসবে না। মিষ্টি মিষ্টি এই যে আসলে মানে পেটে কোনো মাংস নাই, খাওয়াই দিতে পারে। বিরিয়ানি থাকবে পেটে কোনো খাবার থাকবে না বাবু। আমরা আসলে দিতে পারি না। না, আমি নিজের বাড়ি বুইয়া বাটি নিজে এখনো প্রতিষ্ঠা করি নাই, ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব। না না ওরা করব না, আমাদের খাইলে চলো নেক্সট কোশ্চেন। ধরো তোমাকে 5টা যোগ দিল বেরিলিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, স্ট্রনসিয়াম ক্লোরাইড এবং বেরিয়াম ক্লোরাইড। বলা হলো কার সমযোজী বৈশিষ্ট্য বেশি। তাহলে কি বললাম বলো, প্রথম কাজ কাকে বাদ দেওয়া, কমন যেটা কমন আয়ন সেটাকে বাদ, Cl- সবগুলো থেকে বাদ। তাহলে বাদ দিলে কি কি থাকবে তোমার কাছে বলো, কি কি থাকবে? বেরিলিয়াম 2+ থাকবে, Mg2+ থাকবে, ক্যালসিয়াম 2+ থাকবে, স্ট্রনসিয়াম 2+ আর হচ্ছে বেরিয়াম 2+। বলো কোন ক্যাটায়নটা সাইজে সবচেয়ে ছোট, কোনটা সাইজে ছোট? তাহলে বেরিলিয়াম 2+ সাইজে ছোট। হ্যাঁ তো সহজই আসবে, এগুলোই পারবে না পরীক্ষার হলে এগুলোই পারবে না। তাহলে দেখো আগে সহজগুলো শিখো, কমপ্লেক্স এক্সাম্পল আমরা পরে যাচ্ছি। তাহলে দেখো বেরিলিয়াম 2+ এর সাইজ সবচেয়ে ছোট, তার মানে কি বেরিলিয়াম ক্লোরাইড যৌগের সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি হবে। এর উত্তর হবে বেরিলিয়াম ক্লোরাইড। চলো তাহলে আমাদের এটা হয়ে গেল। চলো নেক্সট রুল আমরা যাবো এবার। রুল নাম্বার 2 হচ্ছে অ্যানায়নের আকার বড় হলে, অ্যানায়নের আকার বড় হলে পোলার আয়ন বেশি হয়। অ্যানায়নের আকার বড় হলে পোলার আয়ন বেশি হয়। আচ্ছা আমরা উদাহরণ হিসেবে নিব, মনে করো আমরা নিলাম সিলভার ফ্লোরাইড,
সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড। প্রশ্ন হচ্ছে কার গলনাঙ্ক সবচেয়ে কম? ভাই আগের বলটা কি দিছিলেন? কোনটা? আগের ওটা ছিল ক্যাটায়নের আকার ছোট হলে পোলার আয়ন বেশি হয়। আচ্ছা, তো আমি অ্যাপ্রোচ কি বলছি বলো? কমন জিনিসপাতি বাদ। তাহলে সবগুলোর মধ্যে কমন কে? এজি প্লাস কমন সবগুলোর মধ্যে। তাহলে এটা বাদ যাবে। এটাকে আমরা আলাদা রাখি। তাহলে তোমার কাছে কি কি থাকবে? F মাইনাস থাকবে, Cl মাইনাস থাকবে, Br মাইনাস থাকবে আর I মাইনাস থাকবে। ওকে, তাহলে এই চারটা অ্যানায়নের মধ্যে বলো তো কোন অ্যানায়নটা আকারে সবচেয়ে বড়? আয়োডাইড আকারে সবচেয়ে বড়। এই জন্য সিলভার আয়োডাইড যৌগের সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি হবে। তার মানে সিলভার আয়োডাইডের গলনাঙ্ক সবচেয়ে কম হবে। গলনাঙ্ক সবচেয়ে কম হবে। তাহলে উত্তর কি? সিলভার আয়োডাইড। সিলভার আয়োডাইড, এটাই তোমার আনসার। চলো আমরা যদি আরো চারটা এক্সাম্পল দিই তোমাকে, দেখে এটা বলতে পারো কিনা। বেরিলিয়াম ফ্লোরাইড, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড। প্রশ্ন হচ্ছে কার পানিতে, আচ্ছা কি দিলাম বলেছি ভুল করছি। ম্যাগনেসিয়াম প্রশ্ন হচ্ছে কার পানিতে দ্রবণীয়তা সবচেয়ে কম? আমি যে অপশনের কথা বলছি তুমি এটা বুঝছো কি? মেইন কালপ্রিট তো তুমি। আচ্ছা, তো দেখো প্রশ্ন হচ্ছে কার পানিতে দ্রবণীয়তা সবচেয়ে কম। তাহলে যেই যৌগের সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি হবে তার পানিতে দ্রবণীয়তা সবচেয়ে কম হবে। ওকে, তাহলে দেখো বলো সবগুলোর মধ্যে কমন কোনটা? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম সবগুলোর মধ্যে কমন। তাহলে ম্যাগনেসিয়ামকে বাদ দাও। তাহলে ম্যাগনেসিয়ামকে বাদ দিলে তোমার কাছে থাকে F মাইনাস, Cl মাইনাস আর কি Br মাইনাস। তাহলে বলো কোন অ্যানায়নটা সাইজে সবচেয়ে বড়? Br মাইনাস সাইজে সবচেয়ে বড়। Br মাইনাস এর সবচেয়ে বড়। তার মানে ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সমযোজী বৈশিষ্ট্য সর্বাধিক হবে। ম্যাগনেসিয়াম ব্রোমাইডের পানিতে দ্রবণীয়তা সবচেয়ে কম হবে। এর উত্তর হবে ম্যাগনেসিয়াম ব্রোমাইড।
ওকে, তাহলে নিয়ম কি বলো, কমন জিনিসপাতি বাদ দিয়ে তারপর তুমি কি করবে, বাকি আয়নগুলো নিয়ে কাজ করবে। চলো রুল নাম্বার 1 গেল, রুল নাম্বার 1 গেল, রুল নাম্বার 2 গেল। এখন আমরা দেখবো রুল নাম্বার 3। চলো রুল নাম্বার 3 দেখি এবার। চলো রুল নাম্বার 3 হচ্ছে ক্যাটায়নের চার্জ বেশি হলে পোলারায়ন বেশি হয়। ক্যাটায়নের চার্জ বেশি হলে পোলারায়ন বেশি হয়। তো এটার জন্য আমরা নিব তিনটা যৌগ, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। যদি তোমাকে বলে যে এই তিনটা যৌগের সমযোজী বৈশিষ্ট্যের ক্রম বের করো, সমযোজী বৈশিষ্ট্যের ক্রম। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষা আসবে। তাহলে দেখো সেম আগের মতই অ্যাপ্রোচ। তাহলে সবগুলোর মধ্যে কমন কে? Cl মাইনাসটা হচ্ছে যে সবগুলা যোগের মধ্যে কমন। তাহলে আমরা Cl মাইনাস কে প্রথমেই বাদ দিয়ে দিব। তাহলে Cl মাইনাস প্রথমেই বাদ। তাহলে তোমার কাছে কি থাকলো? সোডিয়াম প্লাস থাকলো, ম্যাগনেসিয়াম 2 প্লাস থাকলো আর হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাস থাকলো। ওকে, তাহলে বলো কোন ক্যাটায়নটার চার্জ সবচেয়ে বেশি? কোন ক্যাটায়নটার চার্জ সবচেয়ে বেশি? অ্যালুমিনিয়াম 3 প্লাস এর ক্ষেত্রে চার্জ হচ্ছে যে ম্যাক্সিমাম। তাহলে ফাজান আমাদেরকে কি বলতেছে যে ক্যাটায়নের চার্জ বেশি হলে পোলারায়ন বেশি হয়। তার মানে কি বলতো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যোগে পোলারায়ন সবচেয়ে বেশি হবে। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যোগের সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি হবে, গলনাঙ্ক সবচেয়ে কম হবে। ঠিক আছে, তাহলে সমযোজী বৈশিষ্ট্যের ক্রমটা কি বলো? সবার প্রথমে কে থাকবে? সবচেয়ে বেশি সমযোজী কে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে সোডিয়াম ক্লোরাইড। এই কোশ্চেনটাই আসবে। এই তিনটা যোগ দিয়ে বলবে যে কি সমযোজী বৈশিষ্ট্যের ক্রম বিশ্লেষণ করো। চলো আমরা আরো দুইটা एग्जांपल দেখব আজকে। ধরো আমরা নিলাম সোডিয়াম অক্সাইড, এই দেখো সবাই সোডিয়াম অক্সাইড নিলাম আর নিলাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তোমাকে কোশ্চেন করলো কার পানিতে দ্রবণীয়তা বেশি? এটা হচ্ছে কোশ্চেন। দেখি বলো সাইম বলো এটা। সোডিয়াম, এটা সোডিয়াম ক্লোরাইড কই? তুমি কি উপরের তিনটা দেখে বলছো? হ্যাঁ তাহলে ঠিক আছে। আচ্ছা আমি এই দুইটার জন্য জিজ্ঞেস করছি, সোডিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা বলো দেখি। ম্যাগনেসিয়াম অক্সাইড চিন্তা করো, সোডিয়াম অক্সাইড। আচ্ছা তুমি নরমাল এক চা দাও, তোমাকে তো তাড়াহুড়ো করে আনসার দিতে আমি বলিনি। দেখো দুইটার মধ্যে কমন কে? দুইটার মধ্যে কমন কে? অক্সিজেন কমন, অক্সিজেনটা কমন। তাহলে অক্সিজেনকে বাদ দাও, তার মানে O2 মাইনাস বাদ, O2 মাইনাস বাদ। তাহলে O2 মাইনাস বাদ দিলে কি থাকে? সোডিয়াম প্লাস থাকে আর Mg2 প্লাস থাকে।
তাহলে দেখো ম্যাগনেসিয়ামে চার্জ বেশি না, ম্যাগনেসিয়ামে চার্জ বেশি, তার মানে কি ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগের পোলার আয়ন বেশি হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগের সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, পানিতে দ্রবণীয়তা কম হবে, তার মানে সোডিয়াম অক্সাইডের পানিতে দ্রবণীয়তা বেশি হবে। এটার উত্তর হচ্ছে সোডিয়াম অক্সাইড। বুঝছি? চলো আরেকটা প্র্যাকটিস করি এখান থেকে। চলো এ বলে দেখি, সবাই বলো এটা। ধরো তোমাকে দিল FeCl2 আর FeCl3, প্রশ্ন করলো কার গলনাঙ্ক বেশি, কার গলনাঙ্ক বেশি। এ বলো ইয়া ফেরদৌস বলো, ফেরদৌস বলো FeCl2 FeCl3 কার গলনাঙ্ক বেশি নাকি Cl3 কোনটা? Cl2 শিওর কি বলছিস? বলো ইশতিয়াক কি হবে? বলো সিতে বলো তো কোনটা কার গলনাঙ্ক বেশি হবে? FeCl2 কেন? যোজনী কম না, যোজনী কম না, চার্জ কম, চার্জ কম। যোজনী না, যোজনী বলে কিছু দুনিয়াতে নাই, যোজনী একটা ভালো জিনিস, চার্জ কম। ওকে তাহলে বলো দুটোর মধ্যে কমন কে? Cl মাইনাস কমন, তাহলে বাদ, কমন জিনিস বাদ, বাদ। তাহলে থাকবে কি Fe2 প্লাস। তুমি আগে চেক করবা কোনটাতে চার্জ বেশি, তাহলে Fe3 প্লাসের চার্জ বেশি, এই জন্য এটার পোলার আয়ন বেশি, তো সমযোজী বৈশিষ্ট্য বেশি, গলনাঙ্ক কম, তার মানে FeCl3 গলনাঙ্ক কম হবে। কিন্তু তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে কি কার গলনাঙ্ক বেশি হবে, তাহলে বুঝতে পারছো উত্তর কি হবে? FeCl2। চলো লাস্ট একটা দেখবো, তাহলে আজকে শেষ, তিনটা গুলো আমাদের শেষ, বাকি দুটো আমরা নেক্সট ক্লাসে করব। দেখি এটা কে বলতে পারে? আজকে পারছি না কিছু ইস্যুর কারণে, আরেকদিন খাও। তো এবার দুটো যোগ দিলাম, ম্যাগনেসিয়াম আয়োডাইড এবং অ্যালুমিনিয়াম আয়োডাইড। এটা বলবে সাদিয়া, তুমি বলো কার পানিতে দ্রবণীয়তা বেশি হবে? ম্যাগনেসিয়াম আয়োডাইড। কেন? চার্জ কম। হ্যাঁ গুড, ওকে। তাহলে দেখো এখানে দুটোর মধ্যে কমন কে? I মাইনাস হচ্ছে কমন, তাহলে I মাইনাস বাদ, তাহলে I মাইনাস বাদ দিলে কি থাকে? Mg2+ থাকে আর অ্যালুমিনিয়াম 3+ থাকে। তাহলে অ্যালুমিনিয়ামের চার্জ বেশি, সো পোলার আয়ন বেশি, গলনাঙ্ক কম, পানিতে দ্রবণীয়তা কম, তাহলে পানিতে দ্রবণীয়তা কার বেশি হবে? ম্যাগনেসিয়াম আয়োডাইড। তাহলে উত্তর হবে ম্যাগনেসিয়াম আয়োডাইড। এই যেগুলো ক্লাসে প্র্যাকটিস করেছে এখান থেকে কমন চলে আসবে, এখান থেকে তুমি বোর্ড অ্যাডমিশন সব জায়গায় কমন পাবে। এগুলোর এমসিকিউ কিন্তু খুবই কনফিউজিং, ওরা কিন্তু এগুলোর এমসিকিউ করলে পারে না, বাজারে নিতে এমসিকিউ অনেকেই কিন্তু রুলগুলো ঠিকমতো বুঝে না, অ্যাপ্লাই করতে পারে না। এমসিকিউ কিন্তু এত সিম্পল আসবে না, এমসিকিউ দেখবে যে প্যাচালজি সলভ করবে, র‍্যান্ডম চারটা কম্পাউন্ড দিছে, তখন তোমাকে সবগুলো রুল একসাথে অ্যাপ্লাই করতে হবে। বুঝছো কিনা কথা আমার? এখন তোমাকে সিঙ্গেল সিঙ্গেল রুল করাচ্ছি, এরপর তোমাকে 3-4টা রুল অ্যাপ্লাই করে কিভাবে আনসার বের করবে সেটাও দেখাবো। বাট এখন যদি বেসিক রুলই না পারো তাহলে তুমি কমপ্লেক্সগুলো পারবে না। টোটাল রুল কয়টা আছে? 5টা। ওকে, তাহলে 3টা আজকে প্র্যাকটিস হয়েছে, বাকি দুটো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে।